জয় হিন্দ দোস্ত। আজকে যে রাইডটি শুরু করলাম ডালহাউসি থেকে গড়িয়া, ডালহাউসি থেকে গড়িয়া, নাকতলা গড়িয়া আর কি। আজকের রাইডটি খুব সুন্দর হতে চলেছে। ডালহাউসি থেকে গড়িয়া এখন আমার সামনে আছে রাজভবন। ওই রাজভবনের বোর্ড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা রাজভবনের গেট। তো আমি ডালহাউসি থেকে শুরু করলাম। এটা রাজভবনের গেট, যেখানে পিকে বসেন, তো সেটা হলো রাজভবন আমাদের ধর্মতলায়। তো এখন আমি যাচ্ছি এসপ্ল্যানেড, ধর্মতলায় যাচ্ছি। রাজভবনের আরও একটা গেট, এটা হলো রাজভবনের আরও একটা গেট, পিছনের দিকের গেট। তো এখন আমি এসপ্ল্যানেড ধর্মতলা দিয়ে যাব। ধর্মতলা এসপ্ল্যানেডের যে মেট্রোটা এই একদম এইখান থেকে শুরু হয়েছে, সিদ্ধা বিল্ডিংয়ের অপোজিট থেকে। মানে মেট্রো সিনেমা হলে, যে মেট্রো সিনেমা হল আছে না, ওটার অপোজিট থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এখন আমি রুট আমার দুটো দেখাচ্ছে, তো আমি সোজা যাব, ধর্মতলার পাশ দিয়ে একদম সোজা চলে যাব। আমার এই সামনে পাশে এগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারপরে ওইদিকে রয়েছে আপনার ইডেন গার্ডেন, ডান দিকে। বাম দিকে রয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড। এটা পুলিশ পয়েন্ট, এখন যেখানে রয়েছে এটা পুলিশ পয়েন্ট। ওইগুলো আমার ডান দিকে, ওটা ইডেন গার্ডেনের মাঠ, এটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখানে রয়েছে, তারপরে ময়দান শুরু আছে। অনেকগুলো মাঠ রয়েছে, একটা মাঠ আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ক্লাব রয়েছে। এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ। এটা আবার আরও একটা আছে, এই যে ময়দানের। অ্যাকচুয়ালি কলকাতার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, সবার ভালোও লাগে। তাই কলকাতার খুঁটিনাটি নিয়ে বা ছোটোখাটো রাইড নিয়ে আমি এই ভিডিওগুলো করে থাকি। যেমন আমার পিছনে আমি ছেড়ে চলে আসলাম ইডেন গার্ডেন্স, তারপরে আপনার মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারপরে আপনার আমার বাম দিকে ধর্মতলা বাস স্ট্যান্ড ছেড়ে চলে আসছি। এখন এটা মিলিটারি, আমাদের যে রেড রোডে যেখানে ইয়েগুলো হয়, এই যে রেড রোডটায় যাচ্ছি, এখানে আমাদের প্যারেড হয়, বা এখানে ওই দুর্গা পুজোর সময় একটা দুর্গা ঠাকুরের ভাসানের সময়
এই রোড দিয়ে যায়, এখানে প্যান্ডেল তৈরি হয়, এখানে বসে সমস্ত ঠাকুরগুলো দর্শন করেন ও তারা কতটা ভোট পেয়েছেন এখান থেকে রোড প্রকল্প করেছে ঠাকুরগুলো বিসর্জন করেন। আমি এখন চলে যাচ্ছি ঠিক ময়দানের পাশ দিয়ে এসএসকেএম হসপিটালের কাছে, মানে পিজি হসপিটাল। আমরা যারা তিরুপুরম থেকে আসি পিজি হসপিটালের সামনে গিয়ে উঠবো আমি, এসএসকেএমের সামনে। ময়দান তো এই জায়গাটা খুব ভালো লাগে, এটা কলকাতার একটা খুব ঐতিহ্যপূর্ণ জায়গা। ধর্মতলার এই আশেপাশে ময়দানগুলো, তারপরে যে স্মার্ট একদম মানে আপনার ওই সিঁড়ির কোর্ট থেকে শুরু করে হ্যাস্টিং প্রিন্সেপ ঘাট, ইডেন গার্ডেন থেকে এসপ্ল্যানেড, ধর্মতলা হয়ে আপনার এই যে পুরো এরিয়াটা এদিকে এক্সাইড মোড় পর্যন্ত, ভিক্টোরিয়া মেমোরিয়াল এই সব মোটামুটি আগে স্ট্রিটের পর থেকে এই যে পুরো একটা অনেক বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে জায়গাগুলো আমরা খালি দেখতে পাই, এটা একটা মনোরম দৃশ্য কলকাতায় এগুলো সৌন্দর্য বাড়ায়। এই স্পটগুলো, এই জায়গাগুলো কলকাতার সৌন্দর্য বাড়িয়ে দেয়। কলকাতাটা খুব যানজট এলাকা, খুব জনবহুল একটা এলাকা। আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে কলকাতা একটা ঐতিহ্যপূর্ণ। বিশ্ব দরবারে এই কলকাতা অনেক সুনাম আছে। তার একটাই কারণ আমাদের হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছিল এই রবীন্দ্র সেতু। একদম এসএসকেএম হসপিটালের এই যে গেটের মুখে আমি দেখতে পাচ্ছেন তো, ওই যে এসএসকেএম হসপিটাল মানে পিজি হসপিটাল ওই লেখা রয়েছে। তো আমি এটা পিজি হসপিটালের পাশ দিয়ে আপনার চলে যাচ্ছি আমি লেফট নিয়ে। এইখান থেকে আমি কিছুটা দূর গিয়ে আবার আমি রাইড নেব, দিলে সোজা টালিগঞ্জ উঠবো গিয়ে আমি। আমার পাশে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাঁদিকে একদম বাঁদিকে, সামনে রবীন্দ্র সদন। এটা আবার ওয়ান ওয়ে হয়ে গেছে, খুব মুশকিল, অনেকটা ঘুরে আসতে হবে। এই কলকাতার একটা মুশকিল, বিশাল একটা প্রবলেম। এটা হলো রবীন্দ্র সদন, আর আবার ঘুরে আসতে হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে যাচ্ছি। কলকাতা কিছু সময় খুব প্রবলেম ফেস করতে হয়। একটু মোটামুটি শর্টকাট নিতে চেয়েছিলাম, যাই হোক সেটা হলো না, একটা প্রবলেম ফেস করতে হবে। আমি এখন এটা দিয়ে মনে করছিলাম ঘুরে আসতে হবে, ঘুরতে হবে না, এটা দিয়ে আমি নিয়ে নেব, রাইড নিয়ে নেব। আর চৌরঙ্গি রোডে চলে এসেছি। চৌরঙ্গি রোড এটা হলো জাদুঘরের পাশ দিয়ে যাচ্ছি একদম। বাদ হয়ে যাবে। একটা রুট ফিক্সড হয়ে গেলে না, যখন ঘুরতে হয় তখনই খুবই প্রবলেম ফেস করতে হয়। যখন ডাইরেক্ট যাব কোনো একটা জায়গাতে,
তখন কিন্তু একটা কনফিডেন্স থাকে, ডাইরেক্ট চলে যাব। যখন কোনো রুট ব্লক হয়ে যায়, তার পরিবর্তে অন্য রুট নিতে হয়, তখন কিন্তু একটা কনফিউশন কাজ করে, একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। ওই জন্য করে অ্যাকচুয়ালি আমি সঙ্গে সঙ্গে কথাগুলো বলছিলাম, অ্যাটলিস্ট বুঝতে পারছিলাম না যে আমি কোন রুটটা নেব বা কোনটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। এই জন্য করে একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। তো এখন কনফার্ম হয়ে গেছি যে আমি ডাইরেক্ট আশুতোষ মুখার্জি রোড ধরে টলিগঞ্জে যাব, টলিগঞ্জ থেকে নাকতলা হয়ে গড়িয়া। অ্যাকচুয়ালি স্টেশন গড়িয়া নয়, আমি বাস গড়িয়াতে যাব। কদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্য ভিডিও ছাড়তে পারিনি। তো এই চ্যানেলে স্যাড শায়েরি হিসাবে শর্ট ভিডিও ছেড়েছি কয়েকটা। যে কদিন বাড়িতে বসেছিলাম সেই কদিন স্যাড ভিডিওগুলো ছাড়ছিলাম, শর্ট ভিডিওগুলো মোটিভেশন টাইপের। তো আজকে আবার কাজ স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি কাজ না করে তো এই ভিডিওগুলো বানানো যায় না, কাজের মাধ্যমে যে ভিডিওগুলো করতে হয়। আর আমি তো ফ্রি থাকি, একা একা রাইড করি, তাই ভিডিও করার খুব একটা সুন্দর পন্থা অবলম্বন করি আমি। সেক্ষেত্রে খুব কমফোর্টেবল ফিল হয় ভিডিও করতে, একা একা রাইড করলে। আপনার পিছনে কেউ যদি থাকে সেক্ষেত্রে কথা বলতে বা কোনো তথ্য বা কিছু তুলে ধরতে একটা সংকোচ বোধ হয়, আনকমফোর্টেবল ফিল হয়। যখন পিছনে কেউ না থাকে তখন একটা কমফর্ট ফিল হয় নিজেকে, যে না ঠিক আছে, সমস্ত তথ্যগুলো তুলে ধরা যায়, যখন যেটা মনে হয় সেই তথ্যগুলো তুলে বলা যায়, একটা বাক স্বাধীনতা থাকে। সেই হিসাবে মোটামুটি ভিডিওগুলো করতে পারি আর কি। তো আমি জানি না আজকের ভিডিওর সাউন্ডটা হয়তো একটু কম হবে, তার একটাই কারণ, সাউন্ড কম হওয়ার কারণ হচ্ছে আজকের আমি মাইক্রোফোন ব্যবহার করছি না। তো মাইক্রোফোন ব্যবহার করা আবশ্যিক, আমি আজকের মাইক্রোফোন ব্যবহার করতে পারিনি। আজকের আমার ছেলে, অর্থাৎ আমার বড় পুত্র, সে আজকের ভিডিও শ্যুট করছে, ওই জন্য করে মাইকটা তার কাছে থেকে গেছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি ভাই, তো সেই ক্ষেত্রে যে সবাই আলাদা আলাদা মাইক, আলাদা আলাদা সেট আপ, এগুলো অ্যাটলিস্ট জোগাড় করতে পারিনি, অ্যারেঞ্জ করতে পারিনি। তাই একটা মাইক নিয়ে বাবা ছেলে দুজনে মিলে ভিডিও করি। তো আজকের ভিডিওর অডিও কোয়ালিটিটা একটু খারাপ হবে, আমি শিওর অডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না আজকের ভিডিও। তো আপনারা একটু মানিয়ে নেবেন। অ্যাকচুয়ালি কী বলবো আমি, আমার বলার কতটুকু ক্ষমতা সেটা তো আপনারা খুব ভালো মতো জানেন। এই যতটুকু সামনে দেখতে পাই, যেগুলো বুঝতে পারি, যেগুলো সেগুলোই বলি। কাল্পনিক তথ্য আর পৌরাণিক তথ্যগুলো বলার মতো ক্ষমতা নেই যতক্ষণ না রিসার্চ করা হয়।
কলকাতা সম্বন্ধে রিসার্চ করে কথা বলতে হয়। অ্যাকচুয়ালি ভুলভাল বলা যায় না তো। কলকাতার বিষয়ে বেশ কিছু মানুষ অবগত রয়েছে, যারা কলকাতার খুঁটিনাটি তথ্য সমস্ত সব কিছু জানে। তো 5টা ইনফরমেশান দিতে দিতে একটা রং ইনফরমেশান দিয়ে দিলাম। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সেখানে ট্রোলের শিকার হতে হয়। এই জন্য করে খুব চিন্তাভাবনা করে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে হয়। অ্যাকচুয়ালি যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, তারা তো হুটহাট করে মুখে যা আসে তাই বলে দিতে পারে না। তার কারণ খুব নিখুঁতভাবে চিন্তাভাবনার সাথে কথাগুলো বলতে হয়। আর সলিড ইনফরমেশান নিয়ে কথা বলতে হয় প্রত্যক্ষদর্শকভাবে। প্রত্যক্ষদর্শীভাবে কথা না বললে কোনো একটা ফ্যাক্ট আমি তুলে ধরছি, তো সেই ফ্যাক্টের সমস্ত বিষয়গুলি আমি কমপ্লিটলি জানি না। তো 5টা কথা বলতে বলতে বাই মিস্টেকে একটা ভুল ইনফরমেশান দিয়ে ফেললাম, সেক্ষেত্রে শুনতে হয়। আর আমার কিছু কিছু বন্ধু আছে যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন, আমার খুব প্রিয় ফ্রেন্ডস বা ভিউয়ার, খুব সুদক্ষ ও জ্ঞানী কিছু মানুষ আমার এই ব্লগগুলি দেখে বা এই রাইডগুলি দেখে। কোনো একটা জায়গায় মিসিং হয়ে গেলে, কোনো একটা কথা ফল্ট হয়ে গেলে, তারা সেটা সঙ্গে সঙ্গে আমায় ইনফর্ম করে, হ্যাঁ আমাকে কনভিন্স করে সেটাকে ঠিক করার জন্য, আমাকে ইনফর্ম করে, কমেন্ট করে। আমার খুব ভালো লাগে সেই সব বন্ধুদের যারা পিছনে কাটি না করে সরাসরি সামনাসামনি কমেন্ট করে বলার ক্ষমতা রাখে বা জানিয়ে দেয়। তারাই তো হলো সত্যিকারের মানুষ বা প্রকৃত অর্থে সৎ মনের মানুষ। ভুলটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে সাধারণ জনগণের, যারা এডুকেটেড তাদের, বা যারা সহনশীলতা বজায় রাখতে চান, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা, তারা একদম ভুলটাকে সঙ্গে সঙ্গে ঠিক করার চেষ্টা করে। সেটা সরাসরি হোক, ফোনের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, যে কোনো বিষয়ে তারা সমস্যার সমাধান খোঁজে। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভালগারিটি ছড়ায়, তাদের কাজ ভালগারিটি ছড়ানো, একটা গসিপিং ক্রিয়েট করার মানসিকতা অনেক মানুষের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমি সমস্ত সবার ভিডিওগুলো দেখি, সমস্ত বড় বড় চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলগুলির ভিডিও দেখি। আমি যে একেবারে আমি আমার কর্মদক্ষতার মধ্য দিয়ে যেগুলো বলছি বা আমি এমনি সব শিখে গেছি তা নয়। সর্বোপরি কথা যেগুলো, সেগুলো হলো এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি নির্দ্বিধায় এখানে আপনার মতামত জানাতে পারেন। আর সেখান থেকে কালেক্ট করা সমস্ত তথ্য বা সমস্ত বিষয়গুলি দেখা হয়, সেখান থেকে কিছু শিক্ষণীয়ভাবে কালেক্ট করা হয়। তার থেকে উদ্বুদ্ধ হয়ে ভিডিওগুলো বানানোর একটা চেষ্টা করি। কোন ইউটিউবার কীরকম ধরনের কথা বলছে, কে কোন মোটিভে কথা বলছে, কার মাইন্ড কতটা ভালো, সে কতটা ভালো মনের মানুষ, এরকম একটা অভিজ্ঞতা তাদের থেকে আসে। তো সেখান থেকে কিছু কালেক্ট করা হয়। অ্যাকচুয়ালি
মানুষ চিরনির্ধারিত বলতে পারবে না এখনকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা এসছেন যে এটা আমার ব্যক্তিগত কন্টেন্ট, এটা আমি একদম আমার নিজস্ব কন্টেন্ট আমি বলছি, যা বলছি আমি নিজেই বলছি না। এই তথ্যগুলো জানতে গেলে কোনো এআই চ্যাটবট থেকে সেখান থেকে তোমার সংগ্রহ করতে হবে, নইলে ক্রম ব্রাউজার থেকে সংগ্রহ করতে হবে। কলকাতার ভালো মন্দ জানতে গেলে, পুরানো ইতিহাস জানতে গেলে গুগল সার্চ করতে হবে, ChatGPT ইউজ করতে হবে, ডিপসিক ইউজ করতে হবে, গ্রক ইউজ করতে হবে। তাহলে এদের মাধ্যমে তুমি সত্যটা তুলে ধরার ক্ষমতা রাখতে পারবে। বা কোনো ভালো ইনফ্লুয়েন্সার সে একটা ব্লগ করেছে, সেখান থেকে সেটা শুনে তার কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলি কালেক্ট করে বা সুন্দর সুন্দর কথাগুলি শুনে মোটিভেট হয়ে সেখান থেকে তুমি একটা ব্লগ ভিডিও করার চিন্তাভাবনা মাথায় আনতে পারো। সরাসরি তুমি হুট করে একটা ক্যামেরা কিনলে, একটা স্ট্যান্ড কিনলে, তারপরে তুমি যে একটা মাইক কিনে ব্লগার হয়ে গেলে, এমন কিছু না। কিন্তু আগে এইরকম চিন্তাভাবনা যদি মাথায় থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ফেল করবে সমস্ত সব দিক। অ্যাকচুয়ালি কোনো কিছু করার আগে প্রস্তুতি নিতে হয় বা প্র্যাকটিস করতে হয়, না হলে কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় কথা বলা যায় না। সোশ্যাল মিডিয়াটা একটা খুব আধুনিক প্ল্যাটফর্ম, সেখানে ভুলভাল কিছু তথ্য তুলে ধরবেন তো ট্রোলের শিকার হবেন। এখানে ভুলভাল কিছু বলবেন তো আইনি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, আপনার উপরে আইনি চাপ আসতে পারে। যতটুকু সত্য আপনি তুলে ধরতে পারবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ততটুকু সত্য তুলে ধরবেন। যখন আপনি মিথ্যা প্রচার করা শুরু করবেন বা কোনো গ্যামলিং প্লে নিয়ে অ্যাড করবেন বা কোনো জায়গায় একটা ফ্রড ওয়েবসাইটে ইনভেস্ট করার জন্য আপনি মানুষকে মোটিভেট করবেন, তখন কিন্তু যদি ধরা পড়ে যান সোশ্যাল সেলে, তাহলে আপনার সাইবার সেলে আপনার কিন্তু সাজাও খাটতে হতে পারে, জরিমানাও লাগতে পারে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো, সোশ্যাল মিডিয়াটা যতটা ইজি ছিল, দিনের পর দিন সোশ্যাল মিডিয়া অনেক একটা রাফ অ্যান্ড টাফ হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সাইবার সেলরা সবসময় সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখছে। ভুলভাল কিছু বলা যাবে না, ভুলভাল কিছু করা যাবে না, মিথ্যা প্রচার ছড়ানো যাবে না, মিথ্যা সংবাদ ছড়ানো যাবে না, মিথ্যা কোনো বিষয় রটানো যাবে না। এটুকু মাথায় রাখতে হবে সবাইকে। সত্যি কথা বলতে এখন যে জেনারেশানটা চলছে, অ্যাটলিস্ট এখনকার জেনারেশানে মানুষ মিথ্যা কথা বলে না, খুব কম বলে। আপনি একটা বাচ্চা ছেলেকে যখন মিথ্যা কথা বলতে বলবেন, তো সেক্ষেত্রে দেখবেন সে না সূচক মাথা নাড়াবে, না আমি মিথ্যা কথা বলবো না। এটা না, আমি কেন মিথ্যা কথা বলবো? তো আগে আমরা শুনে এসেছি, সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না, মিথ্যা কথা বলা মহাপাপ। অ্যাকচুয়ালি সেটা সত্য যুগে ছিল, যেটা তারপর সে চলেছে কিছু কিছু সময়, কিন্তু কলিতে এসে একদম উবে গেছিল। আবার সেটা পুনরাবৃত্তি হতে চলেছে, যে সত্য কথার একটা বলার একটা প্রবণতা মানুষের মধ্যে চলে এসছে, একটা সচেতনতা ভাব এসে গেছে মানুষের মধ্যে। কেন মিথ্যা কথা বলবো? মিথ্যে কথাতে শুধু ক্ষতি বেশি। মিথ্যা প্রচারে মানুষ বিভ্রান্ত হয়। মিথ্যা প্রচার, মিথ্যা কথা বলা একদম ঠিক না। এখনকার ইয়াং জেনারেশান বা এখনকার সবথেকে বড় কথা বলবো, চাইল্ডহুডরা যেটা আমি লক্ষ্য করেছি, সত্যি এটা মানে খুব আপ্লুত হই আমি। এখনকার যে কোনো চাইল্ডহুডের কাছে তুমি একদম এটা অতি বাস্তব কথা। কোনো চাইল্ডহুড যদি আপনার সামনে পড়ে, তুমি সেই চিলড্রেনদের কাছে গিয়ে দেখবে, টিনেজারদের কাছে গিয়ে বলবে কোনো একটা কথা, যদি সেটা তুমি ভুলভাল বলো বা মিথ্যা কথা বলো, সঙ্গে সঙ্গে তারা র্যাপিড ফায়ার করবে। না, এটা আঙ্কেল, এটা আপনি ভুল বলছেন, এটা ঠিক না, এটাই ঠিক। আপনি কেন মিথ্যা কথা বলছেন?
সঙ্গে সঙ্গে তারা সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করে। এখনকার এই টিনেজার বা চাইল্ডহুডরা আমার খুব ভালো লাগে, এটা আমি দেখেছি, অধিকাংশ সময় আমি দেখেছি। এটা একটা খুব ভালো দিক, খুব সুন্দর একটা দিক। আমাদের কি বলবো, আমাদের সমাজে এইরকম একটা বিষয় সচেতন হচ্ছে মানুষ, যে মিথ্যা কথাটা প্রশ্রয় দিতে চাইছে না এখন। বিশেষ করে টিনেজার যারা আছে, যারা ইয়াং পার্সন, টিনেজার বা যারা চিলড্রেন যারা, তারা কিন্তু দেখেছি এই যে রং অ্যান্ড রাইডের বিষয় তারা অনেক তৎপর। হ্যাঁ, অনেক সহনশীলতা বহন করছে এখনকার ছেলেরা, মিথ্যা বলতে চাইছে না। সে যদি মিথ্যা বলে সঙ্গে সঙ্গে তাকে রিপিট করে সত্যিটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো কিছু কিছু ক্ষেত্রে মানুষ খুব মিথ্যাচার করে, মিথ্যা কিছু বলে। সত্যি কথা বলতে আপনারা বুঝতেই পারছেন যে মিথ্যা বললে সবসময় সদা সর্বদা প্রেম পাওয়া যায় না। মিথ্যা বলবে তো মানুষ, মিথ্যা বললে কিছুদিনের জন্য প্রেম মানুষ পেতে পারে, সব সময়ের জন্য মানুষ প্রেম পায় না। তার একটাই কারণ, রিপাবলিক বাংলার মহিউদ্রঞ্জন ঘোষ সেকুলারিজম নিয়ে যারা যে বড় বড় কথা বলছিল, কিসের কুসুম, একটা কুসুম দুটো কুসুম, এরকম একটা কুসুম করে একটা কিছুদিন চললো। সেই মহিউদ্রঞ্জন ঘোষকে আজকে কোন ঠাসা হয়ে যেতে হয়েছে। হ্যাঁ, মিথ্যাচার করে করে তাকে কোণঠাসা হয়ে যেতে হয়েছে। এমনকি কোর্টের তরফ থেকে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে যে এরকম ধরনের তথ্য বা এরকম ধরনের কথাবার্তা, ভালগারিটি ছড়ানো তোমার আইনি দিক দিয়ে খুব অসংযত একটা ব্যাপার। তো এগুলো তুমি করবে না, তোমাকে ওয়ার্নিং করা হচ্ছে। ভারতীয় সংবিধানে সেকুলারিজম একটা বড় সাবজেক্ট, বড় অধ্যায়। তো সেটাকে কুলুষিত করা, তুমি মহিউদ্রঞ্জন কেন যে সেই সেকুলারিজমটা কুলুষিত করছো? ভারতীয় অ্যাক্টে সেকুলারিজম একটা বড় জায়গা নিয়ে বসে আছে, আর সেটাকে তুমি ছেলে খেলার মতো নিউজ তৈরি করো রিপাবলিক বাংলায়। মিথ্যাচার, মিথ্যা কথা। এই রিপাবলিক বাংলায় তুমি দেখো, 1/3 খবর সবসময় মিথ্যাচার করে বেড়াচ্ছে, মিথ্যাচার করে, মিথ্যা খবরগুলি নিয়ে আসে, ফলস ভিডিও ক্লিপ দেখায়, মিথ্যা প্রবণতা প্রতিশ্রুতি দেয়। কখন এই অ্যারেস্ট হচ্ছে, কখন ওই অ্যারেস্ট হয়ে গেছে, এ অমুক করেছে, ও তমুক করেছে, হিন্দু এক হও, মুসলিম ভাগাও, কিসের কুসুম, নানান সতেরো কথাবার্তা রিপাবলিক বাংলার মহিউদ্রঞ্জন ঘোষ উনি বলতেন। এর আগে আমরা দেখেছি অর্ণব গোস্বামী বলতেন। অর্ণব গোস্বামী এখন তিনি ন্যাশনাল একটা টিভি চ্যানেলের হেড চিফ এডিটর। যাই হোক, সংবাদদাতা অর্ণব গোস্বামী, তো তিনিও সেখানে ভালগারিটি ছড়াচ্ছে, এখানে মহিউদ্রঞ্জন ছড়াচ্ছে, হিন্দিতে অর্ণব রায় ছড়াচ্ছে, অর্ণব রয় নয়, অর্ণব গোস্বামী। তো এরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে অপমানিত, লাঞ্ছিত, কুলসিত হয়েছে, তবুও এদের লাজ লজ্জা নেই। মিথ্যাচারটা এদের চরম শিখরে পৌঁছে দিয়েছে। এরা মিথ্যাচার ছাড়া এরা নিউজ করতে পারে না। আর স্বর্ণালী এমনভাবে নিউজগুলো বলে যেন ওনার সমস্ত সব কিছু ক্রিয়েটিভিটি, উনি সমস্ত সব কিছু, এই দেশটা উনি চালাচ্ছে। হ্যাঁ, এই দেশের উনিই সেনাপ্রধান, উনি চিফ মিনিস্টার, উনি প্রাইম মিনিস্টার। এমনভাবে কথাবার্তাগুলি ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে কথাবার্তাগুলি উনি বলে। তো এরা কোনো একটা সময় না এইসব মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা সংবাদ মাধ্যমে মিথ্যাচার করা, এর পরিণাম এমন একটা সময় ওদের ভোগ করতে হবে। এখনকার ইয়াং জেনারেশান তারা খুব নব্য এবং সভ্য, তারা ভালগারিটি খুব কম ছড়াতে চায়। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কিছু
পশ্চিমবঙ্গ সরকার, এই তৃণমূল সরকারের কিছু ইয়াং পার্সন আছে, তারা কিন্তু মিথ্যাকে প্রশ্রয় দেয় না। যেমন আমার খুব ভালো লাগে, যাই হোক সামনাসামনি সরাসরি তুলে ধরে এই দেব, দীপক অধিকারী মানে দেব, এ সত্যি কথা বলে, মিথ্যা কথা খুব কম বলে। তারপরে আমাদের যেটা আমরা দেখেছি, এই সুধাংশু, যে মোটামুটি ভালো, খুব একটা মিথ্যা কথা বলে না। তবে সত্যি কথা বলতে গেলে দলের হয়ে যতটুকু বলতে হয় ততটুকু বলার চেষ্টা করে, মিথ্যা কথা খুব কম বলে। আমি যতটুকু জানি, আমি যেটা সত্যি সেটাও মোটামুটি স্বীকার করে নেয় যে না, এটা করা ঠিক হয়নি, উচিত হয়নি। তো সেক্ষেত্রে দেখেছি। আর সবথেকে বড় ফ্যাক্ট হচ্ছে যেটা, এখনকার ইয়াং পার্সনগুলি, ইয়াং জেনারেশান, যেমন সিপিএমের সমস্ত নেতা নেত্রীরা যারা এখন ইয়াং পার্সন, তাদের কথা বলি, তারা কিন্তু সত্যি খুব সততার সাথে তারা ডিবেটগুলো করে, সত্যি কথা বলে, এগুলো ভালো লাগে। কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় চলাফেরা করি, তো বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে হয়। আমি যে কাজটা করি, একদম বাচ্চা থেকে বৃদ্ধ বনিতা সবার সাথে আমার মিশতে হয়। মানে হাই সোসাইটির মানুষের সাথে, লো সোসাইটির মানুষের সাথে, মধ্যবিত্ত পরিবারের সাথে, একদম গরিব পরিবারের সাথে, সমস্ত সবার সাথে আমার একটা কানেক্টিভিটি আছে আমি যে কাজ করি। সেক্ষেত্রে মোটামুটি বেশ জানি বা উপলব্ধি করতে পারি কতগুলো পার্সন মিথ্যা কথা বলছে আর কারা সত্যি কথা বলছে, কারা সত্যিটাকে তুলে ধরছে আর কারা মিথ্যা প্রচার করছে, কারা মিথ্যার প্রতিবাদ করছে আর কারা মিথ্যাটাকে খুব সাহসিকতার সাথে তুলে ধরার চেষ্টা করছে। এই ডিবেটগুলো আমরা দেখে থাকি প্রায় সময়। এই ডিবেটে অ্যাকচুয়ালি যখন টিভি শো ডিবেটগুলো হয়, চ্যানেলে ডিবেটগুলো হয়, তখন তো আমরা খেয়াল করে দেখি না, অনেক সভ্য মানুষ আসে, অনেক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আসে, আর অনেক হ্যাকাতেও মানুষ আছে। তারা জানে না, তারা লেখাপড়া জানে না, আনএডুকেটেড পার্সন। হ্যাঁ, মুখে যা আসে তাই বলে দেয়। আর তারপরের কথা হলো শুধু হ্যাকাতি করে, আর কিছু কঠোরপন্থী কথাবার্তা তাদের মুখ থেকে আসে। তারা একটা মানে খুব, তাদের বিহেভিয়ারটা এতটা মানে কী বলবো, এতটা নিম্নমানের, রুচিতে লাগে ওই ডিবেটগুলো শুনতে। কিন্তু এমন ছেলে আছে যাদের ডিবেটগুলো শুনতে সত্যি মানে মন ছুঁয়ে যায়। আর কয়েকজন আছে যারা এত মানে উগ্রপন্থী, কট্টরপন্থী, তাদের ডিবেটগুলো শুনলে মানে কী বলবো, মনে হয় কেন যে আমরা এই স্বাধীন ভারতবর্ষে জন্মেছিলাম। এদের মতো এরকম নিকৃষ্ট প্রাণীদের মুখ থেকে ভালগারিটির কথাবার্তাগুলো শুনতে হয়, আমাদের শুনতে হবে, এরকম ভেবে মনে হয় যে কেন এই স্বাধীন ভারতবর্ষ, এই সোনার ভারতবর্ষেতে আমরা জন্মগ্রহণ করেছিলাম। অ্যাকচুয়ালি যদি কোনো মরুভূমিতে আমরা জন্মগ্রহণ করতাম, তো অবশ্যই সেখানে এইসব ভালগারিটির কথাবার্তাগুলো শুনতে হতো না। হ্যাঁ, যেখানে আমরা মরুর কীটপতঙ্গ হয়ে বেঁচে থাকতাম, অন্তত এদের হাত থেকে তো রক্ষা পেতাম। আজকের কী বলবো, এটা এগুলো মানে না বললে নয়। মিথ্যাচারটাকে নাশ করলে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ একদম একটা অন্যরকম, পশ্চিমবঙ্গ একটা অন্যরকম জায়গা, যেখানে অনেক উচ্চমার্গের মানুষ থেকে থাকে, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে থাকে, যেখানে যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের সলিউশন খুব কুইকলি আমরা পেয়ে যাই, আর সেগুলি আমরা খুব কুইকলি হ্যান্ডেল করতে পারি। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষগুলি এত তীক্ষ্ণ বুদ্ধি, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, যে কোনো বিষয়ে কোনো প্রবলেম হলেই এরা একটা সলিউশন ঠিক না ঠিক বার করে নেবে। সেখানে ভালগারিটি ছড়াতে দেয় না, দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে দেয় না, এরা সাথে সাথে সেটা একটা
পক্ষ নিয়ে সেখানে পক্ষপাতিত্ব করে সেই প্রবলেমটা সলভ করে সেটাকে সেখানে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য এখনও অনেক ভালো, অনেক সুন্দর। পার্সেন্টেন্সের দিক দিয়ে যদি আমরা দেখি যে এই ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের যে স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে যেসব অ্যাক্ট বা যেসব সংবিধান অভিধানগুলি ছিল তার কি বলবো, এটা একদম মানে মন থেকে আই স্যালুট পশ্চিমবঙ্গকে। সত্যি আমি পশ্চিমবঙ্গকে আমি মানে কি বলবো, নতমস্তকে বারবার স্যালুট করব। তার কারণ ভারতীয় সংবিধানের অভিনব দিকগুলি যেগুলি রয়েছে বা খুব পৌরাণিক বা সামাজিক যে দিকগুলি রয়েছে, এই সংবিধানের, ভারতবর্ষের সংবিধানের 95% সংবিধান এখনও বেঁচে রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গটা সংবিধানের উপরে বেশিরভাগ চলার চেষ্টা করে, চলে। তবে এখনকার সময়ের তৎকালে দাঁড়িয়ে যেটা না বললে নয়, এই তৃণমূল সরকারের কিছু উগ্রপন্থী বা দুষ্কৃতীরা রয়েছে যারা মাঝে মাঝে, বা গরুর রাখাল টাকাল যারা রয়েছে, তারা কিন্তু এই সংবিধান, এই ভারতীয় অ্যাক্ট তারা মাঝে মাঝে ভুলে গিয়ে তারা নিজেদের মতো করে চালাতে চায়। সেক্ষেত্রে আপনারা হাতে নাতে প্রমাণ পেয়েছেন। তো অনুব্রতর মতো একটা গরুচোর, যে কিনা তার বিষয়ে সে বড় বড় গুন্ডামি বা দাদাগিরি দেখাচ্ছিল, এই পুলিশের নামে অনেক বড় ছোটো কথা বলেছিল, সেখানে তাকে কিন্তু নত স্বীকার করতে হয়েছে এবং সেই পুলিশের কাছে স্যালেন্ডারও করতে হয়েছে, কোর্টের হাজিরাও দিতে যেতে হয়েছে। তো এটা হলো পশ্চিমবঙ্গ। আমি একটু আগে বলছিলাম, পশ্চিমবঙ্গের ভিতরে ভারতীয় সংবিধানের 95% সংবিধান এখনও পর্যন্ত বেঁচে রয়েছে। আর বাকি যে রাজ্যগুলি আছে সেখানে তো প্রায় 50-50 হাফ করে ফেলেছে সংবিধানের। সেখানে তো সব শেষ করে দিয়েছে সংবিধান। অনেক রাজ্যে সংবিধান মানতে চায় না, সংবিধানের ঊর্ধ্বে কাজ করে। তাদের আইন ব্যবস্থা এত খারাপ, তাদের সরকার ব্যবস্থা এত খারাপ, সেগুলি মোটামুটি আমরা কি বলবো, আমাদের খুব দৃষ্টিগোচর বা খারাপ লাগে আমাদের। আমরা দেখি কিছু রাজ্য এমন ভাব দেখায়, রাজ্যের পুলিশ, রাজ্যের মুখ্যমন্ত্রী, মনে হয় তারাই এই ভারতবর্ষের নাম্বার 1 নাগরিক, আর বাকি সমস্ত ফেক। হ্যাঁ, একটা জিনিস, দেশপ্রেম সবার ভিতরে থাকা উচিত। যারা আমাদের দেশের নয়, একটা কথা আপনারা ভালো করে বুঝবেন, যারা আমাদের দেশের নয় তারা কী করে দেশপ্রেম তাদের ভিতরে থাকবে, এটা খুব ভালো করে মন দিয়ে বুঝবেন, ভাববেন। যারা আমাদের দেশের নয়, বহিরাগত, বিদেশ থেকে এসছে, বাইরে থেকে এসছে, যেমন শ্রীলঙ্কা থেকে এসছে, মায়ানমার থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, তারা কিন্তু আমাদের কাছে বহিরাগত। তারা ভারতীয় নয়, নন ভারতীয়, তারা ভারতের বাসিন্দা নয়। কিন্তু এই ভারতবর্ষের এমন খারাপ কিছু মানুষ রয়েছে, তাদের হাত ধরে আধার কার্ড, আই কার্ড, সংশয়পত্রগুলো তারা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছে, যা আমাদের জন্মগত পরিচয়পত্র। যারা এখানে দীর্ঘদিন ধরে, যারা এখানে জন্মেছে, যারা এখানকার ভারতীয়, যারা মানে 1947-এর আগে থেকে যারা এই ভারতবর্ষে বাস করছেন, এই ভারতবর্ষে রয়েছে, তাদের নথি যতটা না শক্ত, তার থেকে বহিরাগতরা আরও শক্ত করে নিয়েছে। তো এগুলো আমাদের, সত্যি কথা বলতে, আমাদের কিছু ঘুষখোর নেতা রয়েছে, ঘুষখোর মানুষ, দুশ্চরিত্র মানুষ আছে। বাংলাদেশ থেকে বহিরাগতরা আসছে, তানারা যাচ্ছেন, গিয়ে বলেন আমার আধার কার্ডটা করে দিন না,
মেম্বার সাহেব আমার আধার কার্ডটা করে দিন না, হ্যাঁ মোড়ল সাহেব, মাতব্বর সাহেব, তারা তো আর যখন 5 বার পেটাচ্ছে পুরুষরা আসছে না করছে, সবার মাথা তাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিয়ে অর্থনগ্ন করে সেই সব মেম্বারদের কাছে, সেই সব কমিটিতে, সেই সব সভাপতিদের কাছে পাঠাচ্ছে। তারা তার দেহের লালসায় পড়ে, এটা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি, এই মেয়ে ছেলের দেহের লালসায় পড়ে পুরুষ, এই ভারতীয় পুরুষ, এই ভারতীয় গাদ্দার যারা আছে, তারা সেই সব বহিরাগতদের জাল আধার কার্ড, জাল আই কার্ড, জাল পাসপোর্ট, ভিসা, এই দেহের লালসায় পড়ে সমস্ত সব কিছু তাদের তৈরি করে দিচ্ছে। যা আমরা যারা ভারতীয় ভূমিপুত্র, আমাদের যতটা স্ট্রং না ডকুমেন্টস আছে, তার থেকে বেশি স্ট্রং ডকুমেন্টস ওই সব বহিরাগতদের আছে। তার একটাই কারণ, সেই সব বহিরাগতরা যে 2 নম্বর পন্থা অবলম্বন করে তাদের সমস্ত ডকুমেন্টসগুলি ক্লিয়ারলি পাকাপোক্তভাবে করে নিয়েছে। ছেলেরা বারবার যাচ্ছে প্রশাসনের কাছে, মেম্বারের কাছে, তাদের দ্বারা হচ্ছে না, মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে, সেই বহিরাগত মেয়েদেরকে অর্থনগ্ন অবস্থায় পাঠিয়ে দিচ্ছে। তারা গিয়ে একটু সেক্সুয়াল ছুড়ছুড়ি বা সেন্টিমেন্ট লাগিয়ে দিচ্ছে, তার লোভে পড়ে তার সাথে রাত্রি যাপন করে, নিশি যাপন করে তাকে সমস্ত ডকুমেন্টসগুলি কমপ্লিটলি তৈরি করে দিচ্ছে। আজকে কারা করছে? এই দেশের, আমাদের দেশের গাদ্দার, আমাদের দেশের কিছু ভূমিপুত্র, যারা পয়সার লোভে, দেহের লোভে পড়ে আমাদের এই বাংলাটাকে কুলসিত করছে, বহিরাগতদের আশ্রয় দিচ্ছে। তার জন্য সম্পূর্ণভাবে একটা শ্রেণীর মানুষ দায়ী। এগুলো অ্যাকচুয়ালি বিষয়গুলো বলতে খুব খারাপ লাগে, তবুও বলতে হয়। তো যাই হোক, আজকের অনেক কথাবার্তা হলো, বললাম। তো আমি এত হাই সোসাইটির মানুষ না, আমি খুব নিম্ন মার্গের একজন মানুষ। অনেক কথাবার্তা বলেছি বন্ধুরা, তো তার মধ্যে যদি আমার কথাবার্তা ভুল হয়ে থাকে, তো আপনারা আমার নিজের ভাই বা বন্ধু, ফ্রেন্ড হিসাবে ভুল হলে ক্ষমা করে দিও, আর ভুল হলে সংশোধন করার একটা সুযোগ দিও, কমেন্ট করে জানিয়ে দিও দাদা এই কথাটা বলা ঠিক হয়নি। আর যদিও আমি 20-50টা কথা বলার মধ্যে যদিও কোনো একটা কথা বাই ফল্ট বা মিস্টেকে আমার মুখ দিয়ে বার হয়ে যায়, তাহলে ক্ষমা দৃষ্টিতে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আর যদি সেরকম ভালগারিটি ছড়ানোর মতো কথাবার্তা আমি বলে থাকি বা খারাপ কুকথা বলে থাকি, সেটা আমি সঙ্গে সঙ্গে এডিট করে কাট করে দেব। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের ভাই, আমি এই পশ্চিমবঙ্গের ছেলে, আমি এই ভারতের ভূমিপুত্র। আমি আমার দেখা চোখে 4 পুরুষ এই ভারতবর্ষে বাস করে আসছে। আমার নাতি, আমার ছেলে, আমি, আমার বাবা, আমার বাবার বাবা, আমার বাবার তার বাবা, তো দেখে আসছি আমরা 5-7 পুরুষ আমরা এই ভারতবর্ষে রয়েছি। তো 5টা কথা বলতে গেলে হয়তো একটা ভুল হতে পারে। তো আমি আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। জয় হিন্দ।